বিশ্বাস হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, নেতৃত্ব শূন্যতার মুখে বাংলাদেশ। আবারও কি ১/১১ এর পথে? জানাবো মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতের অমিল কেন, এবং সর্বশেষ জানাবো চিকেন স্নেকে S-400 বিমান ঘাঁটিতে নজর ভারতের, পুরনো বিমান ঘাঁটি চালু করে টার্গেট বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বাস হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, নেতৃত্ব শূন্যতার মুখে বাংলাদেশ। আবারও কি ১/১১ এর পথে? বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত বিভাজন ও অনিশ্চয়তা যেন এক নতুন মোড় নিচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ছিল উচ্চ প্রত্যাশা। দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী ও আন্তর্জাতিক মহলের আস্থা ও সমর্থন ছিল তার পক্ষে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আস্থা এখন প্রশ্নবিদ্ধ। সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান তার সোমবারের রাজনৈতিক বিশ্লেষণে বলেন, যতটা ব্যক্তিগত হতাশা ততটাই এটি রাষ্ট্রীয় কাঠামোর গভীর সংকটের প্রতিফলন। অন্তর্বর্তী সরকারের আস্থার সংকট। ডক্টর ইউনূসকে সামনে রেখে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার প্রতি যে ঐকমত্য ছিল তা আজ ক্ষয়িষ্ণু। নির্বাচন ও কাঙ্ক্ষিত সংস্কার একসঙ্গে করার যে ভারসাম্যপূর্ণ দায়িত্ব এই সরকার নিয়েছে তা ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে নির্বাচন আয়োজনের কর্মসূচি ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে চলছে বিতর্ক, অন্যদিকে প্রশাসনের অকার্যকরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ উপদেষ্টা পরিষদের প্রতি রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস, সব মিলিয়ে সরকারের স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে। সেনাবাহিনী ও প্রশাসনিক দ্বন্দ্ব। সরকার বলছে সেনাবাহিনীর সঙ্গে তাদের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, তবে সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের সরাসরি মত প্রকাশ, নিরাপত্তা উদ্বেগ এবং সেনা সদর দফতরের বিবৃতি সবই ইঙ্গিত দেয় সম্পর্কের ভেতরে দ্বিধা ও দূরত্ব রয়েছে। চীনের সঙ্গে বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকারের কিছু সদস্যের আলোচনা সেনাবাহিনীর নিরাপত্তা উদ্বেগের মুখে দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে। এসব বিষয়ে জনগণের প্রত্যাশা এখন কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মূল প্রশ্ন। সমাজে অস্থিরতা, শিক্ষায় বিক্ষোভ, সরকারি কর্মচারীদের অসন্তোষ, শিক্ষকদের আন্দোলন, বিদ্যুতের সংকট, ট্রাফিক ব্যবস্থার ধস এবং সেনাবাহিনীর নিয়মিত অস্ত্র উদ্ধার কার্যক্রম, সব মিলিয়ে দেশের অভ্যন্তরে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে জনমনে প্রশ্ন প্রকট। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও রয়েছে সন্দেহ। সংস্কার আগে নাকি নির্বাচন? ডক্টর ইউনূস সরকার কি সত্যি চায় একটি বিশ্বাসযোগ্য নির্বাচন, নাকি সময় নিচ্ছে রাজনৈতিক হিসাব সাজাতে? জিল্লুর রহমান বলেন, সরকার যদি সংবিধানসম্মত গ্রহণযোগ্য নির্বাচনকে প্রথম লক্ষ্য হিসেবে দেখে তবে প্রতিটি পদক্ষেপে তা প্রতিফলিত হওয়া উচিত। নেতৃত্বের শূন্যতা এবং ভবিষ্যতের শঙ্কা। সরকারের অভ্যন্তরে নানা জল্পনা কল্পনার মধ্যেও ডক্টর ইউনূস এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তবে তার বক্তব্য এবং কার্যকলাপ থেকে অনেকেই প্রশ্ন করছেন তিনি আদৌ দায়িত্ব পালনে আগ্রহী কিনা। রাজনৈতিক ভারসাম্য, সেনাবাহিনীর অবস্থান এবং প্রশাসনিক অচলাবস্থার মধ্যে বাংলাদেশ কি আবারও নেতৃত্বশূন্য অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে? সেই সম্ভাবনা এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না। মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতের অমিল কেন? বাংলাদেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রশ্নে এখনও মতপার্থক্য দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি একমত হতে পারেনি, যে কারণে সংস্কার উদ্যোগের সফলতা নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। খবর বিবিসির। গত বুধবার ঢাকায় এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন ঐকমত্য যেগুলোতে হয়েছে সেগুলো করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন, আর যেগুলোতে ঐকমত্য হবে না সেগুলো বাংলাদেশের জনগণের বাইরে আর
কারো ক্ষমতা নেই, আমাদেরও ক্ষমতা নেই। যদিও ঐক্যমত্য কমিশন বলছে যেসব মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলো প্রথম দফায় দ্বিমত জানিয়েছে, তাদের আংশিক হলেও রাজি করিয়ে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে তারা। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবে একমত হওয়া যাচ্ছে না, আমাদের প্রথম লক্ষ্য হবে দলগুলোর অবস্থানগত দূরত্ব কমিয়ে মধ্যবর্তীভাবে জায়গায় এনে হলেও রাজি করানো। গত 19শে মে প্রথম পর্যায়ের বৈঠক শেষ করেছে ঐক্যমত্য কমিশন। প্রথম পর্যায়ের আলোচনার ফলাফল বিশ্লেষণ করে দলগুলোর সঙ্গে শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে আগামী মাসে। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে অন্তত 10টি মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির নেতিবাচক অবস্থানে থাকলেও সেগুলোর বেশিরভাগই জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সহ বেশ কয়েকটি দল একমত হয়েছে। কমিশন বলছে, দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে জুলাইয়ের মধ্যেই। মৌলিক সংস্কার প্রস্তাবগুলো কি? ঐক্যমত্য কমিশন মৌলিক যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সেগুলোর বেশিরভাগই সংবিধান সম্পর্কিত। সাংবিধানিক ব্যবস্থা, নির্বাহী ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, সংবিধান সংশোধনে গণভোটের বিধান, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত, রাষ্ট্রের সাংবিধানিক পদে নিরপেক্ষ নিয়োগদান, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন বা দুদক, স্থানীয় সরকার ও জনপ্রশাসন সংস্কারের মতো বিষয়গুলো রয়েছে এই সংস্কার প্রস্তাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হচ্ছে ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ এবং রাষ্ট্রের 3টি অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, সাধারণ জনগণ সহ অনেকের কাছ থেকে মতামত নিয়ে সংস্কার প্রস্তাব নিয়েছে গত কয়েক মাসে। সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করার পর গত কয়েক মাস ধরে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোতে ঐক্যমত্য জরুরি, অন্যথায় এত কিছুর পর রাষ্ট্র কাঠামো একই রকম রেখে অগ্রসর হওয়া কঠিন। সংস্কার প্রশ্নে দলগুলোর মতপার্থক্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয় 19 মে। প্রথম পর্বের আলোচনা শেষে গত সোমবার সংবাদ সম্মেলনে ঐক্যমত্য কমিশন জানিয়েছে, মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়গুলো প্রথম দফার আলোচনার পরও অমীমাংসিত থেকে গেছে। কোনো সংস্কার প্রস্তাবে প্রধান দলগুলো পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে। যেমন, প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি না থাকা, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, সংসদের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ, সংবিধান সংশোধনে গণভোট, জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগের মতো প্রস্তাবগুলোতে বিএনপির আপত্তি থাকলেও এতে একমত হয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, আগামী মাসে বৈঠকে সংস্কার প্রস্তাবে চূড়ান্ত হতে পারে। ওই বৈঠকে আমরা আমাদের মত দেব। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলোও দ্বিতীয় দফার বৈঠকের পর চূড়ান্ত হবে বলে আশা করি। গুরুত্বপূর্ণ অনেকে প্রস্তাবে মতপার্থক্য থাকলেও বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন আয়োজনের পক্ষ একমত রয়েছে বিএনপি ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, বিভিন্ন পার্টির বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শনের সাথে আমাদের কেন একমত হতে হবে? আমরা কি বাকশাল নাকি? একমত হওয়ার সুযোগ নাই। অন্যদিকে নারী আসনে সরাসরি নির্বাচন প্রস্তাবে বিএনপি, জামায়াত কোনো দলই একমত পোষণ না করলেও এই প্রস্তাবে এনসিপি প্রস্তাবের পক্ষেই তাদের মত দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেন, মৌলিক সংস্কার প্রশ্নে একমত না হওয়া গেলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব না। সেটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষারও বিপরীত। আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস প্রস্তাব আংশিকভাবে একমত হয়েছে বিএনপি। অন্যদিকে রাষ্ট্রীয় মূলনীতি থেকে বহুত্ববাদের মতো বিষয়গুলোতে বেশিরভাগ দলই একমত হয়নি। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে বড় আকারে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো নিয়ে আর হয়তো এগোবে না ঐক্যমত্য কমিশন। যেমন 4টি প্রদেশ গঠন এবং সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের প্রশ্নে কোনো দলই একমত হননি।
যেগুলো নিয়ে কোনো দলে একমত হননি সেসব জায়গা নিয়ে কমিশনার এগোবে না। শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে ভেঙে গেছে জাতীয় সংসদ। অন্তর্বর্তীকালীন সরকার এসব সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করলেও সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলেন, সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে অধিকাংশ দলই গণভোট বা গণপরিষদের মতামত দিয়েছে। বিএনপি এটা নিয়ে আপত্তি। এটাতে বিএনপি বাদে অন্য দলগুলো যে মতামত দিয়েছে সেটাই যৌক্তিক। হয় গণভোট বা গণপরিষদ দিয়ে এটির সমাধান বের করতে হবে। তবে এই ইস্যুতে বিএনপির বক্তব্য স্পষ্ট। তারা বলছে, যেসব প্রস্তাবনা এসেছে তার অনেকগুলোই সাংবিধানিক, যে কারণে সাংবিধানিক বিষয়গুলো নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, গণভোটও তো একটা সংস্কারের অংশ। যেগুলো ঐকমত্য হবে না সেগুলো আগামী সংসদের মাধ্যমে পাশ করতে হবে। সংসদ ব্যতীত তো এই সংস্কার সম্ভব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।